ওকে, আমরা লাইভে চলে এসেছি। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে হলো আমরা আমাদের মূল সেশনটি শুরু করব। তো যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন আমাদের কমেন্ট করে জানান যে ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং লাইভটি লাইক করে দিন, বা আপনার বন্ধু যারা আছে উপকৃত হবে তাদের মেনশন করে দিন, এবং লাইভটি শেয়ার করার বিনীত অনুরোধ রইল। আপনার একটা লাইকের মাধ্যমে লাইভটি আপনার বন্ধু যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে। লাইক এন্ড কমেন্ট। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান। আমরা দুই 3 মিনিটের মধ্যেই আমাদের সেশনটি শুরু করব। যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদের সবাইকে শুভেচ্ছা। ভিক্টরস ব্যাংক বিসিএস এর মোড়ের পক্ষ থেকে শুভেচ্ছা। দ্রুত কমেন্ট করে আমাদের জানান যে আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং ভিডিওটি লাইক করে দিন। আজকে আপনাদের সাথে মূলত আমরা প্যাসেজ সলভিং এর যেই স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি গুলি আমরা শেয়ার করব। সো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, সেশন হতে চলেছে। আমাদের আজকের অতিথি শ্রদ্ধেয় আজমাইন মাহতাব ভাই। ওনার সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তো ওনার পরিচয় নতুন করে দেওয়ার মতন কিছুই নেই। আমাদের অত্যন্ত পুরনো মেন্টর এবং অত্যন্ত সফল একজন মেন্টর, যার মেন্টরশিপের মাধ্যমে অনেকেই হতাশার অতল গহ্বর থেকে বের হয়ে ঘুরে দাঁড়িয়ে চাকরি সিকিউর করতে পেরেছেন। সো তাকে নিয়ে আমরা আজকের এই লাইভটা করছি। সবাই যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন লাইভটি লাইক করে দিন, শেয়ার করে দিন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে আজকে। আমরা কিছুক্ষণ সময় নিই, আমরা হ্যাঁ শুরু করতে পারি। হ্যাঁ, কিছুটা সময় নিয়ে শুরু করব। সবাইকে জয়েন করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছি। আমাদের গ্রুপগুলিতে আমরা সব লিংক দিয়ে দিচ্ছি। সো সবাই জয়েন করুন। আর যারা যারা এই মুহূর্তে জয়েন করলেন লাইভটি শেয়ার করে দিন, একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে আমাদের জানান যে আপনারা আমাদের স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সবাইকে আবারও শুভেচ্ছা। ভিক্টরস ব্যাংক বিসিএস এবং মোরের আজকের যে সেশনটি আমরা আয়োজন করেছি সেই সেশনটি মূলত হলো কিভাবে প্যাসেজ সলভ করা যায় এবং
কতটুকু সময় নেওয়া উচিত এবং কি কি স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ নম্বর সিকিউর করতে পারবেন, সেই বিষয়গুলি আজকের সেশনের মাধ্যমে আমরা তুলে ধরবো। সো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেশনটি শুরু করব। এই পর্যন্ত কেউ কমেন্ট করেননি, কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে আমাদের স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, অথবা আপনারা কোনো ধরনের ডিফিকাল্টিজ শুনতে অথবা সাউন্ডে কোনো ধরনের বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাতে পারেন। আর লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে জিনিসগুলি আসলে ছড়িয়ে যায় সবার কাছে। সো সবাই একটু কষ্ট করে একটা লাইক, একটা কমেন্ট করে আমাদের আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করুন। আচ্ছা মাহতাব ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে আর 1 মিনিট দেখি নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা 10:40 থেকে শুরু করতে পারি। ঠিক আছে। হোসেন মিলন, ধন্যবাদ আপনাকে। খালিদ বিন ওয়ালিদ, আপনাকেও ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। 10:39 বেজে গিয়েছে, আর 1 মিনিট আছে। যারা যারা লাইভটি দেখছেন সবাই লাইক করে দিন, সবাই ভিডিওটি শেয়ার করে দিন, বা আপনার যাদের অফিসার জেনারেল 2021-এর পরীক্ষার্থী যারা আছেন তারা মেনশন করে দিন আপনার বন্ধুদের, যেন তারা এই ক্লাসের মাধ্যমে কম্প্রিহেনশনের সর্বোচ্চ মার্ক সিকিউর করার যে গোপন রহস্য বা যে পদ্ধতি সেটা জানতে পারে। তো 10:40 বেজে গিয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। ভিক্টরস ব্যাংক, বিসিএস এন্ড মোরের পক্ষ থেকে আপনাদের আজকে সেশনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের অতিথি আমাদের ভিক্টরসের পরিচিত মুখ, ভিক্টরসের মেন্টর জনাব আজমাইন মাহতাব। তিনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে বর্তমানে কর্মরত রয়েছেন। এর পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের অফিসার হিসাবে কর্মরত ছিলেন এবং তিনি 43তম বিসিএস এ সহকারী কমিশনার হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো মাহতাব ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি, আপনি আপনার মতন শুরু করুন। ধন্যবাদ মাহতাব ভাই। আচ্ছা, ধন্যবাদ রফি ভাইকে সুন্দর করে আমার পরিচয়টা দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে আজমাইন মাহতাব, আবারও বলছি। ভিক্টরস ব্যাংক বিসিএস এ আমি একজন মেন্টর। তো আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি, আর 43তম বিসিএস এ সহকারী কমিশনার প্রশাসনে সুপারিশপ্রাপ্ত। তো এই দুইটা চাকরির পরীক্ষাতে মূলত যে জিনিসটা পড়াশোনা করতে হয় বা যে জিনিসটা আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় সেটা হচ্ছে প্যাসেজ রাইটিং। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের প্যাসেজ রাইটিং নিয়ে, প্যাসেজ কিভাবে অ্যান্সার করতে হবে বা প্যাসেজ কিভাবে অ্যাপ্রোচ করতে হবে পরীক্ষার হলে, কিভাবে কম সময়ের মাধ্যমে বেশি নাম্বার আমরা এখানে ক্যারি করতে পারবো, সেটা নিয়ে মূলত আজকে আলোচনা। আর আপনাদের এখানে যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। কারণ হচ্ছে যে গতকালকেই হচ্ছে অফিসার জেনারেলের রেজাল্ট দিয়েছে প্রিলিমিনারি। তো সেখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা নিশ্চয়ই একই সাথে জেনে গেছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের 29 তারিখ। তো খুব বেশি হাতে একটা সময় নেই। 19 তারিখ ভাই, 19, আচ্ছা দুঃখিত, এপ্রিল মাসের 19 তারিখে। তো আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ। তো আমি যদি হিসাব করি, আমাদের কাছে আসলে 16 দিনের মতো সময় আছে। তো এর মধ্যে ঈদ আছে, এর মধ্যে বেশ আমাদের শেষে কয়েকটা রোজাও আছে। তো সবকিছু আসলে বেশ চ্যালেঞ্জিং একটা সময় হবে। কিন্তু এই চ্যালেঞ্জ যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন তাহলে হচ্ছে আপনাদের এই চ্যালেঞ্জ শেষে রিটেনের মাধ্যমেই আপনাদের অনেকটা ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। কারণ আমরা জানি যে ব্যাংকের ভাইবার মার্ক হচ্ছে 25। তো রিটেনেই মূল নাম্বারটা
যদি আপনারা ক্যারি করতে পারেন তাহলে চাকরি পাওয়াটা এক প্রকার সুনিশ্চিত। তো আসলে কিরকম নাম্বার ক্যারি করতে হবে বা কিরকম নাম্বার আসলে স্ট্যান্ডার্ড, এটা আসলে বলা যায় যে 55% to 60% নাম্বার হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা মার্ক। 110 থেকে রিটেন 110 থেকে 120 মার্ক আসলে খুবই স্ট্যান্ডার্ড। তো আমরা আপনাদের জন্য যারা হচ্ছে অফিসার প্রিলিমিনারি তে হচ্ছে যে ক্র্যাক করেছেন তাদের জন্য আমাদের যে আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেটা যদি আমরা একটুখানি দেখে নিই ক্লাস শুরু করার আগে, আমরা হচ্ছে যে আপনাদের জন্য বেশ কয়েকটা এক্সামের ব্যবস্থা করেছি। যেহেতু সময় খুব কম, আমরা এই রুটিনের 6টা এক্সামের ব্যবস্থা করেছি। আপনারা যদি এখানে দেখেন, আমরা হচ্ছে যে 6টা এক্সামে থাকতে হচ্ছে প্যাসেজ, আর্গুমেন্ট, ম্যাথ এবং জিকে। জিকে সবগুলোতেই থাকছে, যেহেতু জিকে তো অলমোস্ট 30 মার্কের মতো থাকে। আর ট্রান্সলেশন তো থাকছেই, ইংরেজি এবং বাংলা ফোকাস রাইটিং, সাথে হচ্ছে ম্যাথ, আর সম্পূর্ণ সিলেবাসের উপর লাস্টের 2টি পরীক্ষা থাকছে। আর এইদিকে আমরা হচ্ছে যে আপনাদের জন্য টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা সেশন করব, যেটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি যদি বলি 200 মার্কের পরীক্ষা, যদি ব্যাংকের 200 মার্কের রিটেন পরীক্ষা নিয়ে আমার কমন একটা অ্যানালজি আমি প্রায়ই বলে থাকি, সেটা হচ্ছে ব্যাংকের রিটেন পরীক্ষা হচ্ছে অনেকটা ড্রাইভিং এর মতো। সেটা হচ্ছে গাড়ি ড্রাইভিং এর মতো। আমরা যারা জানি যে গাড়ি হচ্ছে যে 6টা গিয়ার থাকে, তো একটা ব্যাক গিয়ার থাকে আর 5টা হচ্ছে যে গাড়ির সামনে চালানোর জন্য গিয়ার থাকে। তো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার করে 5th গিয়ার পর্যন্ত থাকে। তো প্রথম গিয়ারে গাড়ি বেশ আস্তে ধীরে চলে, সেকেন্ড থার্ড গিয়ারে আস্তে আস্তে গাড়ির স্পিড বাড়তে হয়। তো আপনি যখন সামনে জ্যাম পাবেন আপনি হচ্ছে যে গাড়ির স্পিড কমিয়ে দিবেন। তো 2 ঘন্টার পরীক্ষায় আপনাকে হচ্ছে বুঝতে হবে কোথায় আপনাকে স্পিডটা বাড়াতে হবে লেখার, কোথায় খুব দ্রুত লিখতে হবে, কোথায় মাথাটা খাটাতে হবে, আপনার অ্যানালিটিক্যাল রিজনিং যেটা আছে, আপনার যে কোনো একটা পরিস্থিতিকে বিশ্লেষণ করার যে ক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে পরীক্ষার খাতায় লেখার জন্য যে সময় বরাদ্দটা করতে হবে এবং কম সময়ের মধ্যে আপনাকে এফেক্টিভ কার্যকর ভাবে এই জিনিসটা শেষ করে আসতে হবে। সেই জন্য আমরা হচ্ছে যে এক্সক্লুসিভলি একটা টাইম ম্যানেজমেন্ট লাইভ সেশনের ব্যবস্থা রেখেছি। এছাড়া আমাদের কম্প্রিহেন্সিভ জিকে শিট তো থাকছেই। এছাড়া ফোকাস, আর্গুমেন্ট, ম্যাথ এবং জিকে নিয়ে আমরা আলাদা আলাদা বেশ কিছু সেশন রাখছি, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আর মোট সেশন থাকছে মোট 40টি। এরপর আমরা এক্সামের পর হচ্ছে আমরা মেরিট লিস্টে দিয়ে থাকবো। আর আমি আশা করি আপনারা হচ্ছে এখানে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, কারণ হচ্ছে এটা আসলে একটা প্রক্রিয়া। চাকরির পরীক্ষা প্রস্তুতি এবং চাকরির পরীক্ষা ক্র্যাক করা, এই দুটো আসলে একটা সমন্বিত একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ধারাবাহিক থাকেন তাহলে হচ্ছে আপনার জয় সুনিশ্চিত। তবে সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে এই চাকরির প্রক্রিয়াটা, চাকরির প্রস্তুতি থেকে শুরু করে চাকরির পরীক্ষায় বসা, চাকরির প্রিলিমিনারি কোয়ালিফাই করা, রিটেনে কোয়ালিফাই করা, তারপর ভাইভা তে দেওয়া এবং তারপরে সর্বশেষে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়া। এটা একটা দীর্ঘ একটা প্রক্রিয়া। একটা ব্যাংকের পরীক্ষাতে 1 বছর থেকে 1.5 বছরের মতো সময় লাগে। একটা বিসিএস সেতুতে আমরা দেখি প্রায় বেশ কিছু সময় লাগে। তো এই সময়টা আসলে আপনি আপনার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এই সময় আসলে রেজাল্টটা দেখা যায় না। তো রেজাল্টটা দেখা যায় একেবারে সবার শেষে। তো এই জন্য প্রক্রিয়ার সাথে আসলে লেগে থাকতে হবে। অনেকেই মধ্যখানে হাল ছেড়ে দেন, অনেকেই হচ্ছে প্রিলিমিনারির দিকে চিন্তা ভাবনা করতে পারেন যে আর মাত্র 15 দিন সময় আছে, এই 15 দিনের মধ্যে আমি কিভাবে আমি হচ্ছে রিটেন পরীক্ষা দিয়ে পাস করবো বা কিভাবে আমার দ্বারা হবে না। তো আসলে আপনি, আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে কখনোই মাথায় আনা উচিত না যে আমার হবে কি হবে না। আপনার প্রসেস, আপনাকে প্রসেসের প্রতি বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটা, আপনার প্রস্তুতির যে প্রক্রিয়া আছে, যে আমরা আমরা একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করেছি, যে স্ট্রাকচার এর মাধ্যমে আপনার প্রক্রিয়াটা যাতে একটু সহজ হয়, আমাদের চেষ্টা থাকে সেটাই। তো এই চেষ্টার মাধ্যমে আপনারা প্রক্রিয়াতে যদি সিনসিয়ার থাকেন তাহলে শেষ পর্যন্ত আপনারা, আমার কাছে মনে হয় যে বিজয়ের হাসি হাসতে পারবেন। কারণ আমি আমি হচ্ছে আমার প্রিপারেশনের টাইমে আমি আমার প্রসেসটাকে ট্রাস্ট করেছিলাম। আমি যেভাবে আমার সিলেবাসকে ব্রেকডাউন করেছি, বা মাহিন ভাই বা সামিউল আজম ভাই বা কামরুল ভাই, আমরা যেভাবে, আমরা ভিক্টরসের যারা মেন্টরস আছি তারা আমাদের যে প্রসেসের সময় আমরা যেভাবে ব্রেকডাউন করেছি সিলেবাসটাকে, আমরা জিকেটাকে বা বাংলা সাহিত্য বলেন বা ফোকাস রাইটিং কে, প্যাসেজ রাইটিং কে আমরা যেভাবে ব্রেকডাউন করে আমরা আমাদের প্রস্তুতিগুলো নিয়েছি, সেইটার আলোকে সমন্বিত ভাবে আমরা এই ধরনের সাজেশন এবং হচ্ছে যে রুটিন করে থাকি। আমার মনে হয় যে আপনারা যদি এটার সাথে সংযুক্ত হন এবং হচ্ছে শেষ পর্যন্ত আপনারা যদি এটার প্রতি ডেডিকেটেড থাকেন তাহলে আমরা মনে করি যে আপনারা পজিটিভ একটা রেজাল্ট বা পজিটিভ আউটকাম দেখতে পাবেন।
তো প্রিলিমিনারি কথাবার্তা শেষ করার পর আমরা চলে যাবো হচ্ছে প্যাসেজ রাইটিং এর দিকে। তো আমরা এইখানে বেশ কিছু প্যাসেজ রাইটিং এর আছে, এক্সাম্পল আছে। তো এইগুলো প্রিভিয়াস কোশ্চেন। তো আমরা যদি হচ্ছে যে প্যাসেজ রাইটিং এ যাওয়ার আগে আমি যদি আপনাদের সাথে একটু বলি, প্যাসেজ রাইটিং গুলোতে দেখা যায় কি হয় 20 মার্ক থাকে। আমি স্ক্রিনে লিখছি, হোপফুলি দেখা যাচ্ছে। প্যাসেজ রাইটিং গুলোতে হয় 20 মার্ক থাকে, না হয় 30 মার্ক থাকে। এডি সিনিয়র অফিসার এখানে 30 মার্ক থাকে। অফিসার জেনারেল, অফিসার জি আর অফিসার ক্যাশ এখানে আমরা সাধারণত দেখতে পাই 20 মার্ক থাকে। তো দেখেন 200 মার্কের মধ্যে 20 অথবা 30 এটা প্রায় 1/10, তাই না? 10 ভাগের 1 ভাগ। আপনি 10 ভাগের 1 ভাগে বেশ ভালো একটা নাম্বার যদি ক্যারি করতে পারেন, আপনি কিন্তু আগে এগিয়ে যাচ্ছেন। এবং প্যাসেজে একটা সুবিধা কি, প্যাসেজে সৃজনশীলতার প্রয়োজন আছে। সৃজনশীলতা দরকার, আপনাকে সৃজনশীল হতে হবে। কিন্তু প্যাসেজের জন্য আপনাকে প্যাসেজের জন্য আপনাকে অনেক ইনফরমেশন জানতে হবে না। আপনি যদি কমন কিছু ভোকাবুলারি জানেন আর আপনি যদি সেন্টেন্স বাক্য গঠন করতে পারেন, তাহলে আপনি প্যাসেজে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন। আচ্ছা, এখন এর সাথে সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকে যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যদি আমি একটু বলি, আমি এখানে লিখছি, পরে এটা মুছে দিব। এখানে লিখি, আচ্ছা খালি জায়গাটাতে লিখি। ওকে, প্যাসেজে যদি আমি বলি প্যাসেজ কত লাইন হওয়া উচিত, প্যাসেজের উত্তর কয় লাইন হবে। প্রথমে আসেন আমরা পিছন থেকে যাই। হ্যাঁ, প্যাসেজে তো কয় লাইন হওয়া উচিত? 3 থেকে 4 লাইন মিনিমাম, 3 লাইনস মিনিমাম। 5 লাইনস হলে বেটার, 5 লাইনস হলে খুবই ভালো। তো এইগুলো এইটা আপনারা লিখবেন হচ্ছে সিম্পল প্লাস কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে। আচ্ছা, সিম্পল প্লাস কমপ্লেক্স সেন্টেন্সে যদি আপনি লিখতে পারেন, তাহলে হচ্ছে যে খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। অবশ্যই এক্সামিনারের ইমপ্রেশন ক্রিয়েট করাটা গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব জটিল বা দুর্বোধ্য কিছু লেখেন, তাহলে পরীক্ষক বিরক্ত হতে পারেন। আপনার উদ্দেশ্যই হচ্ছে আপনার যে জ্ঞানের যে সীমা রয়েছে, বা আপনি যতটুকু জানেন, আপনার জানার পরিধিটাকে খাতায় পরীক্ষকের সামনে উপস্থিত করা। আপনি যদি পরীক্ষকের সামনে দেখান যে আপনি 3 থেকে 4টা লাইন সুন্দর এবং স্ট্রাকচার 3 থেকে 4টা লাইন লিখেছেন, তাহলে পরীক্ষক দেখে একটু চমৎকৃত হবেন, বা ছেলেটা তো লিখেছে সুন্দর। তো সেখানে আপনি 4-এর মধ্যে 3, 3.5 পেয়ে যেতে পারেন, বা 5-এর মধ্যে 4, 4.5 পেয়ে যেতে পারেন। তো 3 থেকে 4 লাইন লেখা আমি সবসময় প্রেফার করব। আচ্ছা, এরপর যদি আমি সেকেন্ড আরেকটা যদি বলি, সেটা হচ্ছে যে একটা টেকনিক হচ্ছে প্যাসেজ স্পিড রিড করা। স্পিড রিডিং, আপনারা স্পিড রিডিং সম্পর্কে অনেকে, স্পিড রিডিং 2 নম্বর হচ্ছে স্কিমিং, আর 3 নম্বর হচ্ছে পয়েন্টিং। আমার হাতের লেখা নৌকার মতো বাঁকা হয়ে যাচ্ছে, মানে ঢেউয়ের মতো বাঁকা হয়ে যাচ্ছে আর কি। পয়েন্টিং আউট কি ইনফরমেশন, এই জিনিসগুলো খুব দ্রুত পড়তে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে, আর পয়েন্ট আউট করতে হবে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ সলভিং এর জন্য। তো এই 3টা স্কিল আসলে প্র্যাকটিস করতে করতে আসে। তো আমরা তো আসলে সাধারণ জ্ঞান আর গণিত, আমরা সাধারণ জ্ঞান আর গণিত এই দুটো নিয়ে এত বেশি অকুপাইড থাকি, বা এত বেশি ব্যাংকের রিটেনের জন্য আমরা আসলে খুব বেশি মনোযোগ দিই ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং, ম্যাথ আর জিকে,
জেনারেল নলেজ, এই তিনটাতে আমাদের ফোকাস খুব বেশি থাকে। এই জন্য আমরা ফোকাস রাইটিং নিয়ে এই জন্য আমরা প্যাসেজ সলভিং নিয়ে আমরা খুব একটা মনোযোগ দিই না। তো ফোকাস রাইটিংও কিন্তু আপনার প্যাসেজ রিডিং ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে, প্যাসেজ রিডিং এর যে আপনার স্কিল আছে সেটাকে বৃদ্ধি করতে পারে। আপনি যখন ফোকাস রাইটিং এর জন্য পেপার পড়তেছেন, খুব দ্রুত যখন পড়বেন, কি ইনফরমেশন গুলো যখন স্কিম করবেন, সেগুলো আপনাকে সাহায্য করবে প্যাসেজ সলভিং এ আপনার দক্ষতা বৃদ্ধিতে। আচ্ছা, তো আমরা যদি প্যাসেজ রাইটিং এ যদি আরো কিছু জিনিস বলি, একটা কমন প্রশ্ন থাকে সবগুলো প্যাসেজ রাইটিং এ। তো আমি তো প্যাসেজ রাইটিং এর স্কিল নিয়ে বললাম, প্যাসেজ রাইটিং এ একটা খুব কমন প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কমন প্রশ্ন, একেবারে কমন, যেটা সবাই যেটা সব প্যাসেজে থাকবে, ঠিক আছে? সেটা কি কি কমন কোশ্চেন কি কি থাকে? এক, সেটা হচ্ছে যে কি টেক্সট কি, এই প্যাসেজের কি টেক্সট বা সামারি, বা তুমি কি বুঝো, তুমি যে পড়লা তুমি কি বুঝলা এখান থেকে, তুমি কি বুঝলা, ঠিক আছে? দুই নাম্বার, প্যাসেজ থেকে তুমি কি বুঝলা সেটা চেতে পারে, তার পাশাপাশি চাইতে পারে প্যাসেজের একটা টাইটেল দিয়ে দাও, গিভ মি এ টাইটেল অফ দ্য প্যাসেজ। প্যাসেজের টাইটেল দিতে বললে এটা এক লাইনে লিখে দিলেই শেষ, এক লাইনে লিখে 3-4 মার্কস পেয়ে যাবেন, 5-এর মধ্যে 3 বা 4-এর মধ্যে 3-4 মার্কস পেয়ে যাবেন একটা লাইন লিখে। দেখেন, একটা লাইন লিখে যদি আপনি 3-4 মার্কস ক্যারি করে ফেলেন, তার মানে কি? মানে হচ্ছে আপনি সময় বাঁচায় ফেলেন, আপনার টাইম ম্যানেজমেন্টে এক্সট্রা 2-3 মিনিট যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা তো একটা কমন কোশ্চেন থাকে। এই যে দেখেন এখানে হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম দ্য টেক্সট, এটা একটা প্যাসেজের একটা কোশ্চেন ছিল। এই যে আমি যদি এখানে দেখি কম্বাইন 9 ব্যাংকস এবং 1 ফাইন্যান্সিয়াল 9 ব্যাংক এবং একটা অফিসার জেনারেলের পরীক্ষা ছিল, সেটাতে আমি যদি প্রশ্ন নিচের দিকে যাই, সেখানে এই যে হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম দ্য টেক্সট, হ্যাঁ, বা গিভ এ টাইটেলও এসে থাকে। ওকে, তো টাইটেলও দেখতে পাবেন, এই যে হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম দ্য টেক্সট আছে, কি লেসন, টাইটেল এখনো দেখতে পাচ্ছি না, বাট টাইটেল থাকে, ঠিক আছে? তো আমরা যদি, আপনাকে টাইটেল দিতে বলা হতে পারে, তো আমরা যদি এখানে দেখি কমন এই জিনিসগুলো আমাদেরকে টাইম সেভ করতে ইউজ করবে, টাইম সেভ করতে হেল্প করবে। এর সাথে সাথে এই তিনটা স্কিলের কথা বললাম, আমরা সলভ করতে করতে দেখবো। আরেকটা ব্যাপার, সেটা আরেকটু নিচে যাই, খালি জায়গাগুলোতে লিখে ইয়ে করি, সময় বরাদ্দ বা টাইম ম্যানেজমেন্ট। আমাদের টাইম ম্যানেজমেন্ট কত হওয়া উচিত, আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই আপনারা কি মনে করেন যে কতটুকু টাইম আসলে প্যাসেজ সলভিং এর জন্য দেওয়া উচিত। প্যাসেজ সলভিং 20 মার্ক অথবা 30 মার্ক, প্যাসেজ সলভিং এ 20-30 মার্কের জন্য কতটুকু টাইম বরাদ্দ দেওয়া উচিত আমি দেখতে চাই। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, বা হচ্ছে যে কত সময় বরাদ্দ করলে আসলে হচ্ছে স্ট্যান্ডার্ড হয় আপনাদের কাছে মনে হয়? যারা পরীক্ষা দিবেন তারাই আসলে ঠিক করবে, ঠিক আছে, যে আসলে কত হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? আমি আপনাদের রেসপন্স একটু আশা করছি। এর পাশাপাশি আমি যদি বলি, আমার কাছে 30 মিনিটস যদি প্যাসেজ হয়, 6টা প্রশ্ন যদি লিখতে হয়, আমি যে 3-6-18 20 মিনিটস, হ্যাঁ একজন হান্নান শাহ, থ্যাংক ইউ, 20 মিনিট, উনি ঠিক বলেছে, আমি 20 মিনিটের মতো এখানে বরাদ্দ করব। আচ্ছা, যদি প্যাসেজটা আমি যদি এখানে 20 মিনিটস ভেরি স্ট্যান্ডার্ড টাইম, 15 মিনিটের মধ্যে আসলে 15 মিনিট যারা বলছেন আসলে হচ্ছে তাদের প্রতি সাধুবাদ থাকলো। 15 মিনিট খুবই কঠিন হয়ে যায় 15 মিনিটের মধ্যে করা। আমি যদি একটা প্যাসেজ দেখি, আচ্ছা আমাদের এখানে এই প্যাসেজটা নাই, কিছু প্যাসেজ আছে, আপনারা যখন প্রশ্নপত্র দেখবেন কিছু প্যাসেজ দেখবেন পুরো পৃষ্ঠা জুড়ে প্যাসেজটা থাকে, আর কিছু প্রশ্ন দেখবেন যে প্রশ্নপত্র যখন হাতে পাবেন তখন দেখবেন যে প্রশ্নপত্রের পুরো পেজটা জুড়েই হচ্ছে প্যাসেজটা বিশাল বড়। তো ওই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে এই প্যাসেজে 30 মিনিট সময় দেওয়া উচিত। আমি বলবো যে না, আপনার টাইম কোনো মতেই 20 মিনিট এক্সিড করা উচিত না। 20 মিনিটস আমার কাছে মনে হয় যে এটার বেশি হওয়া উচিত না। হ্যাঁ, আপনি যদি দেখেন 30 মার্কস, তখন আপনি এখানে 5 মার্ক আমার কাছে মনে হয় আপনি অ্যাড করতে পারেন।
কখন অ্যাড করবেন আমি এটাও বলে দিই। আপনার এটা 5 থেকে 7 মিনিট আপনি অ্যাড করতে পারেন। কখন? 5 থেকে 7 মিনিট আপনার অ্যাড করা উচিত তখনই আপনি দেখবেন যে প্রশ্ন খুবই কঠিন হয়েছে। প্যাসেজটা আমি একটু শেষে লেখার পক্ষপাতী, কারণ কি তাও বলছি। দেখা যায় যে জিকে খুবই কঠিন হয়েছে, তো 10টা জিকে থাকে, 3 10 30 থাকতে পারে, 15টা জিকে থাকে, 15 দুগুণা 30 থাকতে পারে। এগুলো আসলে পরীক্ষার হলে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যখন চাকরি করবেন আপনি তো সিদ্ধান্ত নিবেন, আপনি ধীরে ধীরে যখন চাকরি করতে করতে আপনার অভিজ্ঞতা হবে, আপনি যখন উপরের পোস্টে যাবেন, আপনি চাকরি করতে করতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মানে ডিসিশন মেক করতে হবে। তো পরীক্ষার হল কিন্তু আপনাকে এটা করছে, যাচাই করছে যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিনা। সময় বরাদ্দ মানে টাইম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আপনি কিভাবে বা কতটুকু নিতে পারেন সেটা কিন্তু আপনার অ্যান্সার দেখে বুঝে যায়। যে এখন দেখেন কিভাবে এটা আপনারা সিদ্ধান্ত আসবেন। এটাকে বাংলায় বলে প্রত্যুৎপন্নমতি, ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং। তো আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন মেক করা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। ঠিক আছে, আপনাকে আরেকটা ব্যাপার এটাকে বলা যায়, আমি যদি একটা ফ্রেজ এন্ড ইডিয়ম এখানে বলি, থিঙ্ক অন, THIN কে লিখেছি, থিঙ্ক অন ইওর ফিট, মানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা ভাবনা করেই করে ফেললেন। হ্যাঁ, হাতের লেখার জন্য ক্ষমা প্রার্থী, অনেক কিছু হচ্ছে বুঝে যাচ্ছে না। তো আপনাকে পরীক্ষার হলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কতটুকু হচ্ছে কত মানে কত দ্রুত লিখবেন বা কতটুকু সময় বরাদ্দ করবেন। তো আমি যদি বলি খুব বড় হইছে, আপনি প্যাসেজটা থাকবে সবার শেষে। তো খুব বড় প্যাসেজ আছে বা খুব ছোট প্যাসেজ করুন, আপনি প্যাসেজটার জন্য একটু পরে সময় দিবেন, কারণ জিকে আপনি যেগুলো পারেন সেগুলো আপনি লিখে ফেলবেন। আপনি তো জিকে বানায় লিখতে পারবেন না, বানায় লেখা পসিবল না। ম্যাথ আপনি বানায় করতে পারবেন না। ম্যাথ এবং জিকে খুব দ্রুত আপনারা হচ্ছে যে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আমি এই কয়টা জিকেই পারতেছি, আমি এগুলো লিখে ফেলি, যেটা অ্যান্সার করবেন করে শেষ করে ফেলবেন। ম্যাথ 7টা ম্যাথ আসুক, 4টা ম্যাথ আসুক বা 5টা ম্যাথ আসুক, আপনি দেখবেন যে আপনি 5টাই পারলে 5টাই করে ফেলবেন, 4টা পারলে 4টা। 5 নাম্বারটা যদি আপনি না পারেন, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিই, আমি পঞ্চম ম্যাথটা পারছিলাম না, আমার সাথে অনেকেই পারেননি। তো হচ্ছে যে আমরা খুব দ্রুত ওখানে ডিসিশন নিয়েছিলাম যে এই ম্যাথটা আমরা করবো না। আমি মাহিম ভাইয়ের কথাও বলতে পারি, আমার কথাও বলছি, যে হচ্ছে ডিসিশন নেই যে এই ম্যাথটা না করাটাই বেটার, কি অন্য জায়গায় টাইমটা ইউটিলাইজ করতে হবে। তা আমি ওই জায়গায় ম্যাথটা স্কিপ করি। তো আপনাকে খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনি কি কি স্কিপ করবেন। জিকে এবং ম্যাথেই এই ব্যাপারটা বেশি হয়ে থাকে। ট্রান্সলেশনে আপনার স্কিপ করার কিছু নাই, আপনাকে অ্যান্সার করতে হবে। প্রিসিজ রাইটিং যদি থেকে থাকে সেখানে স্কিপ করার কিছু নাই, আপনাকে লিখতে হবে। ট্রান্সলেশন আপনাকে লিখতে হবে। ফোকাস রাইটিং তো স্কিপ করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, ফোকাস রাইটিং এ আপনি সময় বরাদ্দ করে পৃষ্ঠার সংখ্যা কিছুটা কমাতে পারেন, সেটা অন্য একদিনের আলোচনা। কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে কিভাবে আমরা ফোকাস রাইটিং এ ট্রেড অফ করবো সেটা অন্য একদিনের আলোচনা। তো আসেন আমরা প্যাসেজ রাইটিং এর তো 20 মিনিট ঠিক করে নিয়েছি। তা এখন আমরা যদি এখানে একটু ছোট করে নিই, আমরা যদি হচ্ছে যে দেখে নেই, এইখানে একটা কম্বাইন্ড 9 ব্যাংকের একটা অফিসার পোস্টের পরীক্ষার জন্য আমরা একটা প্যাসেজ দেখে নিই। এখন প্যাসেজের প্রথম লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটু বড় করে নেই, প্যাসেজের প্রথম লাইনের মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কারণ প্রথম লাইন আপনাকে একটা রাফ আইডিয়া দিয়ে দিবে যে হচ্ছে যে প্যাসেজটা কি সম্পর্কে। আচ্ছা, আমি আপনাদেরকে এই একটা লাইন দিয়ে আপনারা এখনই কমেন্ট বক্সে লিখবেন যে হচ্ছে যে এই প্যাসেজটা কি সম্পর্কিত হতে পারে। জাস্ট একটা লাইন, পিস উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড বিটুইন নেশনস হ্যাভ অলওয়েজ বিন অফ গ্রেট ইম্পর্টেন্স। এটা কি নিয়ে হতে পারে, এটা একটা। আচ্ছা, এবার আমি যদি উপরেরটা বলি, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো হোয়াট মেক্স এ পার্সন সো ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। ঠিক আছে, এখান থেকে বুঝে যাচ্ছে না একজন ব্যক্তি কি গুরুত্বপূর্ণ, এখান থেকে বুঝে যাচ্ছে না। কিন্তু এইখান থেকে বুঝে যাচ্ছে পিস উইদিন দ্য কান্ট্রি এন্ড বিটুইন নেশনস হ্যাভ অলওয়েজ বিন অফ গ্রেট ইম্পর্টেন্স, মানে কি শান্তি, যুদ্ধ, এগুলো নিয়ে কথা হবে। আচ্ছা, তারপরে পরের প্যাসেজটা যদি যাই, the weather can change day to day or even from hour to hour, whereas the climate in area usually takes a long time to change. এটা দিয়ে বোঝা যাচ্ছে ওয়েদার, আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কথা হচ্ছে, আমরা আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কথা বলবো। তো এটাও বোঝা যাচ্ছে। প্রথম লাইনটাই খুবই দ্রুত আমাদেরকে সিদ্ধান্ত দিতে পারবে যে আমরা প্যাসেজটা কি নিয়ে হবে। আচ্ছা, এটা যদি বলি, এখানে ওয়ার এন্ড কনফ্লিক্টস, এটাও হচ্ছে নিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সবগুলো বিশ্ব শান্তি আর যুদ্ধ নিয়ে মোটামুটি আলোচনা।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম একটা প্যাসেজ বাদ দিয়ে আমরা এই প্যাসেজে ফেরত আসবো, আমরা এটাতেই দেখবো ক্লাইমেট আর ইয়ে নিয়ে, ওয়েদার এন্ড ক্লাইমেট নিয়ে আমরা মূলত আলোচনাটা করবো আজকে প্যাসেজটা। এই প্যাসেজে বুঝে যাচ্ছে না যে পিস উইদিন দ্য কান্ট্রি অ্যান্ড বিটুইন নেশনস হ্যাভ অলওয়েজ বিন অফ গ্রেট ইন্টারেস্ট অফ গ্রেট ইম্পর্টেন্স, এটাতে বুঝে যাচ্ছে। প্রথমটাতে চলে যাই, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো হোয়াট মেক্স এ পারসন সো ডিফারেন্ট ফ্রম রেস্ট, একজন মানুষকে কি সব থেকে আলাদা করে এটা জানা খুব প্রয়োজন। এরপরে আমরা যদি দেখি, এটা দিয়ে বুঝে যাচ্ছে না, ওয়ার এন্ড কনফ্লিক্টস ইন দেয়ার ভ্যারিয়াস ফর্মস এন্ড ম্যানিফেস্টেশন রিমেন পারভেসিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হবে। হ্যাঁ, মানে কি এখানেও যুদ্ধ ও সংঘর্ষ নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে পিস এবং কনফ্লিক্ট নিয়ে কথাবার্তা। আমি বুঝে গেলাম যে প্রশ্ন হবে পিস এবং কনফ্লিক্ট নিয়ে, আমার সামনে অপেক্ষা করছে যুদ্ধ, শান্তি, সংঘর্ষ, এগুলো নিয়ে, ঠিক আছে? তো আপনার প্রথম লাইনটাই খুব ভালো করে বুঝে পড়বেন, এরপরে পরের থেকে আপনি স্কিপ করতে পারেন, ঠিক আছে? এখন আমি যদি ক্লাইমেটটা আমি আজকে দেখাবো বলেছিলাম, তো এখানে যদি দেখি ওয়েদার ক্যান চেঞ্জ ডে টু ডে অর ইভেন ফ্রম আওয়ার টু আওয়ার, ওয়ার ক্লাইমেট ইন এন এরিয়া ইউজুয়ালি টেকস এ লং টাইম টু চেঞ্জ। ক্লাইমেট এবং ওয়েদারের মধ্যেই পার্থক্য নিয়ে বেশ আলোচনা হবে, ঠিক আছে? তার মানে কি ক্লাইমেটের কিছু সংজ্ঞা থাকতে পারে, ওয়েদারের সংজ্ঞা থাকতে পারে, ক্লাইমেট কিভাবে পৃথিবীকে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু থাকতে পারে, ক্লাইমেট কিভাবে পৃথিবীকে ইয়ে করে। তো আমি এখন পড়বো না, আমি এক দেড় লাইন দেখে আমি প্রশ্নগুলোতে চলে যাই। হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন ক্লাইমেট এন্ড ওয়েদার? আমার অ্যাজাম্পশন ঠিক হলো যে ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এখানে আমি আরেকটা ইয়ে বলতাম যে গ্রিন হাউস, তার মানে গ্রিন হাউস নিয়ে কোনো কিছু আছে এই প্যাসেজে। গ্রিন হাউস কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত, তার মানে এই প্যাসেজে গ্রিন হাউস সম্পর্কিত কিছু থাকবে, আমরা খুঁজে বের করবো। হাউ ডিড দ্য আর্থ এক্সপিরিয়েন্স ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য ইয়ার্স? তার মানে কি পৃথিবী কিভাবে ক্লাইমেট চেঞ্জের শিকার হয়েছে, বা পৃথিবী কিভাবে ক্লাইমেট চেঞ্জের অভিজ্ঞতাটা আছে। তার মানে আর্থের উপর দিয়ে ক্লাইমেট চেঞ্জের কি কি এফেক্ট আছে সেটা জানতে চেয়েছে এই প্যাসেজে, ঠিক আছে? সেটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন কি, হাউ ইজ আর্থ গেটিং এফেক্টেড বাই গ্রিন হাউস গ্যাসেস? কিভাবে এই যে গ্রিন হাউস কি আর গ্রিন হাউস কিভাবে পৃথিবীকে এফেক্ট করছে, 4টা প্রশ্ন। এবার আমরা দেখি হাউ ইজ ফার্মিং ইন ডেভেলপিং কান্ট্রিজ গেটিং এফেক্টেড বাই গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ফার্মিং, কৃষিকাজ কিভাবে উন্নয়নশীল দেশগুলোতে এফেক্টেড হচ্ছে। এরপর কি, হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম দ্য টেক্সট? দেখেন 4টা প্রশ্নই আমি বুঝে ফেলবো যে কি লেসন কি আছে, ঠিক আছে? কি লেসন কি আছে আমি কিন্তু 4টা প্রশ্ন দিয়ে বুঝে ফেলছি কি লেসন কি কি আছে। এই 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 টেক্সট থেকে আমরা কি কি শিখতে পাচ্ছি, আমি প্রশ্ন ধরেই আনসার বলে দিচ্ছি। এই প্রশ্নে আমরা বুঝতে পারছি যে ক্লাইমেট এবং ওয়েদার এবং ক্লাইমেট কি জিনিস, এবং ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে কি কি সিগনিফিকেন্ট পার্থক্য রয়েছে। পাশাপাশি গ্রিন হাউস কি এবং গ্রিন হাউস কিভাবে আমাদের পরিবেশের উপর প্রভাব সৃষ্টি করছে সে সম্পর্কে আছে, এবং গ্রিন হাউসের কারণে উন্নয়নশীল দেশগুলো বা গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের কারণে উন্নয়নশীল দেশগুলো কিভাবে কঠিন পরিস্থিতির শিকার আছে সেই সম্পর্কে এখানে বলা আছে, এবং এই থেকে উত্তরণের অবস্থাও এই ইয়েতে বলা আছে, ঠিক আছে? উত্তরণের অবস্থা মানে কি এখান থেকে কিভাবে ইমপ্রুভ হইতে পারবে, এই জিনিসগুলো আমি দেখেন আমি কিন্তু না পড়ে একটা অ্যান্সার বলে ফেলছি, ঠিক আছে? আমার কিন্তু পড়া লাগে না, ঠিক আছে? আমার কিন্তু প্যাসেজটা পুরোপুরি পড়া লাগে না, আমি প্যাসেজটা সম্পর্কে জানি না। তো এটা একটা ট্রিক্স, হ্যাঁ এটা একটা ট্রিক্স। টাইটেল বলে আমি এভাবে লিখতাম, যদি বলতো ন্যাভিগেটিং থ্রু, এটা আমার খুবই পছন্দের একটা টাইটেল লেখার উপায়, ন্যাভিগেটিং থ্রু গ্লোবাল ওয়ার্মিং, আচ্ছা ন্যাভিগেটিং থ্রু ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? ন্যাভিগেটিং থ্রু ক্লাইমেট চেঞ্জ, ইটস impacts and effects on the world দিয়ে একটা আন্ডারলাইন করে দিলাম আমি, ন্যাভিগেটিং থ্রু ক্লাইমেট চেঞ্জেস, ইটস ইম্প্যাক্টস এন্ড এফেক্টস অন দ্য ওয়ার্ল্ড। দেখেন আমার কিন্তু পুরো জিনিসটা পড়তে হয় না, আমাকে শুধুমাত্র এই যে আমি যেটা বললাম একেবারে কমন যে প্রশ্নগুলো এসে থাকে যে টেক্সটের কি লেসন কি, এই টেক্সটের একটা টাইটেল প্রদান করো, আমি এখান থেকে খুব সহজে পুরো প্যাসেজটা, একেবারে বিশাল বড় একটা প্যাসেজ আমার পড়তে হলো না, আমি নিয়ে প্রশ্ন থেকে বুঝে ফেললাম যে এখানে কি অ্যান্সার হবে। হ্যাঁ, এর ব্যত্যয় ঘটতে পারে, প্রশ্নগুলো এমন জটিল দিয়ে দিতে পারে যার কারণে আপনি বুঝতেই পারলেন না যে মানে কি, কিন্তু এটা সাধারণত হয় না, এটা সাধারণত খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে প্রশ্ন থেকে বুঝে যায় না যে প্যাসেজগুলো কি নিয়ে বলা আছে। আচ্ছা,
এখন আমরা হচ্ছে আমি প্যাসেজ রিডিং এর একটা টেকনিক এখানে আলোচনা করেছিলাম, 3টা টেকনিক আমি লিখেছিলাম। কি টেক্সট, আচ্ছা প্যাসেজটা এটা লিখেছি, এই যে স্পিড রিডিং, স্কিমিং, পয়েন্টিং আউট কি ইনফরমেশন। এখন আমাদের এগুলো দরকার, স্পিড রিডিং লাগবে, স্কিমিং লাগবে, নাকি পয়েন্টিং আউট কি ইনফরমেশন, কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্পিড রিডিং এ আমি যাব না, হ্যাঁ, এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আসলে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে। স্পিড রিডিং এ আমি যাব না, আমি যাব পয়েন্টিং আউট কি ইনফরমেশন, আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পয়েন্ট আউট করব। তো আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি ক্লাইমেট চেঞ্জের ইয়েতে ফেরত যাই, আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য কি, কি আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। 1 নম্বর আমাকে বলেছে ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন ক্লাইমেট এন্ড ওয়েদার। এই যে দেখেন এখানে আছে ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে, ক্লাইমেট হচ্ছে এই যে একটা একটা পার্থক্য আমি প্রথম লাইনে পেয়ে গেছি, ক্লাইমেটের পরিবর্তন 2টা, আর climate weather climate does not change day to day or even month to month, but usually take hundreds, thousands or millions of years to change. আচ্ছা, এই 2টা লাইন দিয়ে আমার আরেকটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। ক্লাইমেট আর ইয়ের মধ্যে পার্থক্য আমি পয়েন্ট আউট করে ফেলছি, আর বেশি দূর যাব না, ঠিক আছে, পয়েন্ট আউট করে ফেলছি ক্লাইমেট চেঞ্জ আর ওয়েদার চেঞ্জের মধ্যে পার্থক্য কি। 1 নম্বরে আমি এখানে লিখবো দেয়ার আর টু, আমি যদি এখানে টেক্সট বক্স করি, আমি এভাবে লিখবো there are mainly two significant differences between climate and weather. ফুল স্টপ দিয়ে এরপর আমি লিখবো এন্ড, বড় হাতে দিব, এন্ড দে আর। এবার আমি দেখেন, এবার আমি বুলেট পয়েন্ট করে নিচে দিব, হ্যাঁ, একটু এভাবে একটা ট্যাব দিয়ে মানে একটা স্পেস দিব, হ্যাঁ, এখানে আমি একটু স্পেস দিয়ে একটু নিচে চলে আসবো। 1, ক্লাইমেট does not change day by day, but weather does change। দেখেন আমি কিন্তু weather changes না দিয়ে লিখছি weather does change day by day or month to month। আচ্ছা, আমি আরেকটা এখানে আরেকটা দিব আমার কমন সেন্স থেকে। দেখেন আমি এখান থেকে আরেকটা ক্লাইমেট ইজ দা, আমি এটা আমার নিজের ভাষায় লিখবো, ক্লাইমেট চেঞ্জ ইজ দা কালমিনেশন মানে হচ্ছে যোগফল, বা কালমিনেশন মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে অনেকগুলো অনেকগুলো সমন্বিত প্রক্রিয়া। ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য কালমিনেশন অফ ভ্যারিয়াস ওয়েদার চেঞ্জেস। অনেকগুলো আবহাওয়ার অনেক ধরনের পরিবর্তন হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন হয়, আমরা এটা ছোটবেলায় পড়েছি। ভ্যারিয়াস ওয়েদার চেঞ্জ ওভার এ লঙ্গার পিরিয়ড of time, but weather change happens in a short span of time. এটা mainly day to day basis or month to month basis, আমি এভাবে লিখতে পারি। তাহলে হলো আমার ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে পার্থক্য। এখানে একটা এই যে ডে টু ডে, ইভেন মান্থ টু মান্থ, আর হচ্ছে যে লং টাইম, শর্ট টাইম, ঠিক আছে। তার মানে আমার ক্লাইমেট আর ওয়েদার চেঞ্জের পার্থক্য হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে আরেকটা ইয়ে দিতে পারি, ওয়েদার চেঞ্জ, আমি আরেকটা যদি এখানে দেই, একটু উপরে নিয়ে আসি, জলবায়ু পরিবর্তন কিন্তু একটা বিশাল বড় এলাকা, কিন্তু আবহাওয়া কিন্তু একটা ছোটখাটো এলাকার পরিস্থিতি নির্দেশ করে। এটা টেক্সটে নাই, এটা আমার নিজের কমন সেন্স থেকে আমি অ্যান্সার করতে পারি। আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। এই যে দেখেন মোটামুটি আমি 2-3 লাইন লিখে ফেলেছি। আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে এখান থেকেই যদি আমি নেই, এখান থেকেই নেই, ওয়েদার চেঞ্জ
weather change usually covers a small area, but climate change mainly covers a whole, a wide region. It can be a country, একটা দেশ হতে পারে, একটা দেশের জলবায়ু পরিবর্তন একটা দেশের সামগ্রিক জলবায়ু হতে পারে, আর আবহাওয়া একটা ছোট এলাকার হতে পারে। ঠিক আছে, আমি এভাবে করে 2-3টা লিখে ফেললাম। ঠিক আছে, এরপর যদি আমি গ্রিন হাউস কি, তাহলে আমাকে পয়েন্ট আউট করতে হবে যে গ্রিন হাউস কোথা থেকে আসছে। তাহলে আমি এখানে প্যাসেজে দেখি গ্রিন হাউস কি আছে নাকি কোথাও। মোস্ট পিপল এই যে এখানে আমি ইয়ে করবো, পয়েন্ট আউট করবো গ্রিন হাউস। আমি এখানে খুব দ্রুত চলে যাচ্ছি গ্রিন হাউস বলে কিছু আছে কিনা। প্রথম লাইনে আমি পেয়েছি দ্য আর্থ ইজ কভার্ড লাইক এ গ্রিন হাউস। আমি এখানে গ্রিন হাউস দিয়ে বলছি, which is used by some farmers, flutists and others to grow plants. It is a glass covered building that absorbs the heat from the sun. Greenhouses which are hot. The greenhouses gases include mostly carbon dioxide, methane and nitrogen oxide বলছে এটা, but এটা nitrogen dioxide হবে most probably. An increase in the greenhouse gas causes the earth to become warmer. আচ্ছা, গ্রিন হাউস গ্যাস নিয়ে আমাদেরকে, গ্রিন হাউস নিয়ে বলছে নাকি গ্রিন হাউস গ্যাস নিয়ে বলছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখেন, আমাকে একটু এক্সকিউজ করতে হবে, আমি 2 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। তো গ্রিন হাউস নিয়ে আমরা ছিলাম। তা আমি যদি বলি, একজন প্রশ্ন করেছেন নাইম আহমেদ, প্যাসেজের বাইরে কোনো কিছু লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে, রিলেভেন্ট কোনো কিছু লেখা যাবে। রিলেভেন্ট আপনার এতদিনের যে ধরেন আপনার যে নলেজ ক্রিয়েট হয়েছে বা আপনি অনেক কিছু জানেন, সেগুলো কিছু কিছু ইনপুট করা আমার কাছে মনে হয় যে প্রয়োজন রয়েছে। তো আমরা যদি এখন ফেরত যাই প্রশ্নে, এখানে দেখেন, এখানে কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, এটা খুব ট্রিকি। আমার কাছে মনে হয় আমি এখানে একটা জিনিস অ্যাড করতে আপনাদেরকে ভুলে গিয়েছি, যে কোনো ব্যাটল উইন এর প্রথম শর্ত হলো অপোনেন্টকে জানা। অপোনেন্টকে জানা মানে আপনার প্রতিপক্ষকে জানা। এখানে আপনি কার সাথে যুদ্ধে নামছেন? আপনার প্রশ্নপত্রের সাথে। আপনার প্রতিপক্ষকে আপনার কোশ্চেন। আপনি কোশ্চেন না বুঝলে আপনি লিখবেন কি? আপনাকে আগে কোশ্চেন জানতে হবে, কোশ্চেন বুঝতে হবে কি চাইছে। হুটহাট লিখে দিলেন কপি পেস্ট করে, কিন্তু হচ্ছে যে মিলল না। হ্যাঁ, যেটা চাইছে ওটাই নাই, মানে পরীক্ষক যেটা চাচ্ছেন ওটাই নাই। তো আপনাদেরকে প্রথমত জানতে হবে যে পরীক্ষক, বুঝতে হবে যে পরীক্ষক কি চেয়েছেন। তো কোশ্চেনটা হচ্ছে আমাকে জেনে নিতে হবে বা বুঝতে হবে যে পরীক্ষক আসলে কি চাচ্ছেন। তো এখন আমরা যদি এখানে দেখি, এখানে বলেছে হোয়াট ইজ গ্রিন হাউস। আমাকে কিন্তু বলেনি যে হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস বলেনি, বলেছে শুধুমাত্র গ্রিন হাউস কি। প্যাসেজে একটা ছোট্ট লাইনের মধ্যে এটার উত্তর লুকিয়ে আছে। আমরা এখানে পিন পয়েন্ট করেছি, আন্ডারলাইন করেছি, গ্রিন হাউস। দ্য আর্থ ইজ কভার্ড লাইক এ গ্রিন হাউস। পৃথিবীটা একটা গ্রিন হাউসের মতো আবদ্ধ আছে, যেটা ফার্মার্স, ফ্লুটিস্ট এবং আদার্স ব্যবহার করে
প্ল্যান্ট গ্রো করার জন্য। ইট ইজ এ গ্লাস কভার্ড বিল্ডিং দ্যাট অ্যাবজর্বস দ্য হিট ফ্রম দ্য সান। এখানে ফুল স্টপ হবে। গ্রিন হাউসেস আর ভেরি হট। দ্য গ্রিন হাউস গ্যাসেস ইনক্লুড মোস্টলি কার্বন ডাই অক্সাইড, মিথেন অ্যান্ড নাইট্রোজেন ডাই অক্সাইড। আচ্ছা, an increase in the greenhouse gas causes the earth to become warmer. এখন দেখেন, আমার গ্রিনহাউস গ্যাস কি আমরা জানি, গ্রিনহাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাই অক্সাইড, মিথেন, হ্যাঁ, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কিন্তু গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে মূলত একটা গ্লাস কভার্ড বিল্ডিং। তাহলে আমি এই গ্রিন হাউস আমি এখানে লিখে ফেলি, তাহলে আমি কি বুঝলাম? গ্রিন হাউস হচ্ছে একটা কাচের দ্বারা আবদ্ধ একটা বিল্ডিং, যেই বিল্ডিং এর মাধ্যমে ফার্মার্স, ফ্লুটিস্ট, যারা হচ্ছে ফুল ফোটান, ফ্লুটিস্ট এবং আদার্স গাছপালা জন্মানোর জন্য এটা ব্যবহার করে। এটা কি করে? অ্যাবজর্বস দ্য হিট ফ্রম দ্য সান। সূর্য থেকে এটা হচ্ছে যে হিট অ্যাবজর্ব করে বা তাপ গ্রহণ করে। আচ্ছা, এখানে আমি একটু বলে নিই, আপনারা যারা ছোটবেলায় ক্লাস 4, 5, 6 এ বিজ্ঞান পড়েছেন তারা অবশ্যই জানবেন যে সালোক সংশ্লেষণ কি। উদ্ভিদের খাদ্য তৈরি হয় উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য সূর্যের আলো একটা গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, তো এটা আমি ইন ডিটেলসে যাব না, জাস্ট নর্মাল একটু আলোচনা করে নিলাম। তার মানে কি, এখন দেখেন এই গ্রিন হাউসের যদি আমরা ব্যাকড্রপস জানতে চাই বা গ্রিন হাউসের একটু যদি আমি বলি, তাহলে হচ্ছে যে গ্রিন হাউসটা কিন্তু মূলত শীত প্রধান দেশে ব্যবহার করা হয়। কারণ শীত প্রধান দেশে তাপমাত্রা যখন খুবই কম থাকে তখন হচ্ছে যে উদ্ভিদ বা গাছপালা মারা যায়। কেন? ঠান্ডায় এখন বা সূর্যের আলোর অভাবে। এখন শীত প্রধান দেশে একটা কাচের ঘরের মধ্যখানে গাছপালাগুলোকে রাখা হয় এবং শীতকালে যখন এই গাছপালার মধ্যে সূর্যের আলোর কম তরঙ্গ দৈর্ঘ্য ভিতরে প্রবেশ করে, সেগুলো আর বাইরে বের হতে পারে না। এর ফলে গ্রিন হাউসের ভেতরটা গরম থাকে। এটা হচ্ছে গ্রিন হাউসের মূল প্রেক্ষাপট। তাহলে বলা যায় যে a greenhouse is a glass covered building. It is prominent বা বিখ্যাত, it is prominent in শীত প্রধান দেশ, in cold countries. It is prominent in cold countries. আচ্ছা, greenhouse captures, আমি কিন্তু দেখেন গ্রিন হাউসেস বলিনি, গ্রিন হাউস বলতেছি, হ্যাঁ, গ্রিন হাউস ক্যাপচার্স দ্য সান ওয়েভ, বা এই যে এখানে লেখা আছে, আমি যদি এখান থেকে এই ফ্রেজটা নেই, হিট ফ্রম দ্য সান, আমি কিন্তু অ্যাবজর্ব বলি নাই, আমি বলেছি হিট। ক্যাপচার্স দ্য হিট ফ্রম দ্য সান and keeps it in the house to help, খুব সহজ ভাষা লিখতেছি, to help plants make food for their requirement. এর পাশাপাশি বলবো it is usually used by farmers, flutists, and others to grow plants in, দেখেন আমি একটু ভোকাবুলারি লাগাই দিচ্ছি, in adverse condition. where, এই যে এবার কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে দিচ্ছি, where আমি আর একটা ফ্রেজ লাগাই দিলাম, ঠিক আছে, where plantation is difficult. দেখেন গাছপালা জন্মানো ডিফিকাল্ট। দেখেন আমি কিভাবে লিখছি, a greenhouse is a glass covered building. It is prominent in cold countries. হ্যাঁ, দুইটা সিম্পল সেন্টেন্সে লিখে রাখছি। তারপর কি বললাম, গ্রিন হাউস ক্যাপচার্স দ্য
heat from the sun and keeps it in the house to help plants make food for their own. এই যেখানে আমি own requirement না দিলেও হতো, own requirement. It is usually used by farmer, flutists, and others to grow plants in adverse condition where plantation is difficult. হয়ে গেল আমাদের গ্রিন হাউস। অলমোস্ট 5টা লাইনের মতো লিখেছি। এরপর আসেন পরের প্রশ্নটা দেখি, হাউ ডিড আর্থ এক্সপেরিয়েন্স ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য ইয়ার্স? কিভাবে পৃথিবী ক্লাইমেট চেঞ্জের মধ্য দিয়ে গেছে। তো আসেন আমরা এখানে দেখি পৃথিবী কিভাবে ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। এই যে এখানে পৃথিবীতে একটা 100 বছরের একটা বলতেছে, 500 ইয়ার্স, এটা আমার চোখে পড়লো। এরপর কি তাহলে পিছনে যাই, it is a proven fact that the earth's average temperature has increased about 1.33 degree Fahrenheit over the past 100 years between the 1900s and 200s. মানে বিগত 100 বছরে পৃথিবীর তাপমাত্রা 1.33 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। পৃথিবী এইটাই হচ্ছে এই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। তার মানে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তার মানে পৃথিবীতে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এই যে এখানে আছে হেভিয়ার প্রিসিপিটেশন, মানে হেভি বৃষ্টিপাত, আনইউজুয়াল সিজন চেঞ্জেস, হিট ওয়েভ। আচ্ছা, ফার্মিং ইন ডেভেলপিং কান্ট্রিজ ফেস ইনক্রিজ রেইন, এটা লাগবে না। তাইলে পৃথিবী কি কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে গেছে আমি একটু দেখতে চাই, আপনারা কমেন্ট বক্সে লেখেন যে এখান থেকে আপনারা আইডিয়া নিয়ে লেখেন পৃথিবী কি কি ধরনের ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। আপনাদের কি মনে হয়? এই প্যাসেজেই তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানেই দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের কমেন্টটা দেখতে চাচ্ছি, যে হচ্ছে যে আপনারা 2 মিনিট সময় নিয়ে লিখুন যে আপনারা আপনাদের ভাষায় 2টা লাইন লিখুন যে কমেন্ট বক্সে, যে হচ্ছে যে পৃথিবী কি ধরনের ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে গেছে। জাস্ট একটা লাইন লিখে কমেন্ট বক্সে একটা লাইন লিখুন, আমি দেখতে চাই আপনাদের পার্টিসিপেশন। আরো রেসপন্স চাচ্ছি। Sea level has soared. Okay, temperature is rising gradually. চমৎকার, icebergs are melting day by day. The sea level is rising gradually. প্রণয় বিশ্বাস, আমি আপনার অ্যান্সার ভালো হয়েছে, কিন্তু একই শব্দ বারবার ব্যবহার করাটা রেপিটেটিভ হয়ে যায়, তো এই রেপিটেশনটা অ্যাভয়েড করতে পারলে বেশ ভালো হয়। স্বাগত কুণ্ড, Earth is experiencing excessive heat than before it melts, polar ice and sea leveling is rising alarmingly. আচ্ছা, এখানে স্বাগত কুণ্ডু, এখানে একটু ভুল হয়েছে, যে ইট মেলস ইটস পোলার আইস। এখানে ইট মেলস দিয়ে আপনি আগের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আর্থ, হ্যাঁ, তো এই জন্য পরের সেন্টেন্সে ইট দ্বারা মনে হচ্ছে আপনি ইয়েকে ইন্ডিকেট করছেন, আর্থকে ইন্ডিকেট করছেন, তো এই জন্য সেন্টেন্সটা ভুল অর্থ বহন করছে। এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে excessive heat wave melts Earth's polar ice and sea level is rising alarming. এভাবে দিতে পারেন। ওকে,
আপনাদের বেশ কয়েকজনের কমেন্ট পেয়েছি। দ্য আর্থ গো, আচ্ছা আকাশ এইচ, আপনি হচ্ছে যে এখানে একটু চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে দ্য আর্থ গোজ, হ্যাঁ, আর্থের হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য দ্য আর্থ গোজ বা দ্য আর্থ ইজ গোয়িং থ্রু মেনি ন্যাচারাল ক্যালামিটিস লাইক সিজনাল চেঞ্জেস, ড্রট, ফ্লাড, সি লেভেল রাইজিং, সিঙ্কিং ডাউন এরিয়াস এটসেট্রা। অ্যাবসলিউটলি বিউটিফুল, সুন্দর হচ্ছে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা সব সময় খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা যদি এখন দেখি মেইনলি এখানে প্যাসেজ থেকে যেটা পাচ্ছি সেটাতে আমাদেরকে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? প্যাসেজের বাইরে আমরা যাব, কিন্তু খুব বেশি যাব না। তো প্যাসেজের মধ্যখানে থাকার জন্য আমাদের প্যাসেজে যে অ্যান্সারটা আছে সেটা আমরা আগে দেখে নিই। সেটা কি? সেটা হচ্ছে এই যে এখানে এখানে বলেই দিছে আর্টসের টেম্পারেচার বেড়ে গেছে 100 বছর, ঠিক আছে? তার মানে আমি এই লাইনটা এখানে ঘুরায় এটা ঢুকাবই যে দ্য আর্থ, দ্য আর্থ। আচ্ছা, আমি এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে স্ট্রাকচারের একটা জিনিস আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমরা দ্য আর্থ এখনো এক্সপিরিয়েন্স করে যাচ্ছে, ঠিক আছে, বা এখনো এফেক্টেড হচ্ছে। দ্য আর্থ হ্যাজ এক্সপেরিয়েন্সড বা হ্যাজ বিন এক্সপেরিয়েন্সিং টেম্পারেচার ইনক্রিজ, temperature increase throughout the last century. গত 100 বছরে has been experiencing মানে এখনো এটা করছে। আমরা তো এখনো পেপার খুললেই দেখি যে আইস পোলার গলে যাচ্ছে, এখনো তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো আমি এই জন্য এটা লাগাই দিছি। এই যে দেখেন এখানে কিন্তু আছে is getting affected। কিভাবে? ও সরি, আমি এই প্রশ্নের উত্তর লিখছি না, এটা হবে আসলে এইখানে। হাউ ডিড দ্য আর্থ এক্সপেরিয়েন্স ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য ইয়ার্স, কিভাবে? তো আমি এই এটার উত্তর লিখছি এই যে এখানে, দুঃখিত। দ্য আর্থ হ্যাজ বিন এক্সপেরিয়েন্সিং টেম্পারেচার ইনক্রিজ থ্রু আউট দ্য লাস্ট সেঞ্চুরি। কিরকম? এখানে লিখে ফেলি, থ্রু আউট দ্য লাস্ট সেঞ্চুরি। টু বি না, এভাবে লিখি, it is estimated that, ওই যে প্যাসেজ থেকে নিব, একেবারে ডাইরেক্ট কপি করব না। it is estimated মানে হিসাব করা হয়েছে, it is estimated that, এই যে দেখেন, it is estimated that the average temperature of earth has increased about 1.33 degree Fahrenheit. আচ্ছা, it is estimated that the earth, the temperature of earth increased almost 1.33 degree Fahrenheit. Increase almost about the প্রায় almost about 1.33 degree Fahrenheit, এবং এখান থেকে আমি নিয়ে নিচ্ছি কি over the past 100 years। একই রকম কপি করলাম না, কিন্তু জিনিসটা রাখলাম, থিমটা রাখলাম, over the past 100 years। This increase in temperature caused, এবার লিখেন গ্লোবাল ওয়ার্মিং। এই যে এখানে ক্লাইমেট চেঞ্জের কথা বলতেছে না, দিস ইনক্রিজ ইন টেম্পারেচার বা দিস চেঞ্জেস, এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে বা দিস চেঞ্জ ইন ক্লাইমেট, এভাবে লিখেন, দিস চেঞ্জ ইন ক্লাইমেট চেঞ্জ বা দিস চেঞ্জ ইন ক্লাইমেট বা দিস ক্লাইমেট চেঞ্জ। একটু রিলেভেন্ট রাখার জন্য লিখতেছি এটা দিস ক্লাইমেট চেঞ্জ। আমি ওটা লিখলেও সমস্যা ছিল না,
কিন্তু আমি ক্লাইমেট চেঞ্জ, আমার প্রশ্নে চেয়েছে ক্লাইমেট চেঞ্জ কি করছে, দিস ক্লাইমেট চেঞ্জ caused the earth caused global warming, floods, droughts, তারপরে এখানে আরো কিছু আছে, হ্যাঁ এখানে আরো কিছু আছে, গ্লোবাল ওয়ার্মিং, ড্রট, ফ্লাডস, হ্যাঁ আপনারাও বেশ কিছু দিয়েছেন, ঠিক আছে, সি লেভেল রাইজিং, হ্যাঁ সি লেভেল রাইজিং অল অ্যারাউন্ড দ্য আর্থ। দেখেন 3-4 লাইন কিন্তু আমি দিয়ে ফেলছি, আমি কিন্তু 3 থেকে 4 লাইন লিখছি, আমি কিন্তু এক লাইনে শেষ করিনি, আপনারা এক লাইন দিয়েছেন সময় স্বল্পতার কারণে, কিন্তু আমি কিন্তু এক লাইন লিখিনি, আমি 3 থেকে 4 লাইন লিখছি, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু 3 থেকে 4 লাইনের মধ্যে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। এবার আসেন আমি যদি এরপরের প্রশ্ন দেখি, হাউ ইজ দ্য আর্থ গেটিং এফেক্টেড বাই গ্রিন হাউস, এটার প্রশ্নের উত্তর একটা, গ্লোবাল ওয়ার্মিং, 1 নাম্বার গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে সি লেভেল রাইজিং, তারপর হচ্ছে বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে সেটা এখানেই আছে। আচ্ছা এই যে এখানে দেখেন ক্লাইমেট চেঞ্জে আপনারা হেভি প্রিসিপিটেশন দিতে পারতেন, আনইউজুয়াল সিজন চেঞ্জেসও দিতে পারতেন। আচ্ছা আমি কি দিব, আমি দিব হচ্ছে হাউ ইজ দ্য আর্থ গেটিং এফেক্টেড বাই গ্রিন হাউস। এখানে যদি আমি অ্যান্সারটা আমি একটা টেক্সট বক্সে দিই, হ্যাঁ একটা নিচে চলে আসছে, হাউ ইজ দ্য আর্থ গেটিং এফেক্টেড বাই দ্য গ্রিন হাউস, আমি দেখি আপনারা বুলেট পয়েন্টে লিখেন, বুলেট পয়েন্টে 4টা রিজন লেখেন, যে ইয়ের কারণে কি হচ্ছে, এই যে গ্রিন হাউস গ্যাসেস এর কারণে পৃথিবীর কিভাবে ক্ষতি হচ্ছে, 3-4টা বুলেটের পয়েন্ট লিখেন, আমি এভাবে লিখবো, দেখেন তা আপনারাও লিখেন, কমেন্ট বক্সে লিখেন, আমি দেখতে চাই। অল্প স্বল্প কপি করে 2-একটা ফ্রেজ কপি করা উচিত, কিন্তু হুবহু কপি কখনোই করবেন না, খুবই বাজে ইমপ্রেশন ক্রিয়েট হয়। আচ্ছা আমি যেটা ছিলাম, হাউ ইজ দ্য আর্থ ইজ এফেক্টেড বাই দ্য গ্রিন হাউস, এই যে দ্য আর্থ ইজ এফেক্টেড বাই গ্রিন হাউস, দ্য আর্থ ইজ এফেক্টেড বাই গ্রিন হাউস এফেক্ট, বাই গ্রিন হাউস গ্যাসেস, ওকে greenhouse gases, the earth is affected by greenhouse gases in various আমি যদি এই প্রশ্নের উত্তরটা দেখি, in various ways, mainly the greenhouse gases cause এখানে causes হবে না কারণ এটা প্লুরাল নাম্বার, the greenhouse gas cause global warming, এবার আমরা লিখেন as a result of global warming, আমরা কন্টিনিউশনে চলে যাচ্ছি, as a result of global warming we have been as a result of global warming, এটা কমা হবে, we have been imposed of sea level rise, we have been imposed of droughts, মানে আমরা শিকার হচ্ছি কিসের, droughts, floods, we have been imposed of, আমি এভাবে লিখি imposed to হবে actually, we have been imposed to, as a result of global warming we have been imposed to various negative effects like, এবার আমি দেখেন আপনারা অনেকে বুলেট পয়েন্ট বা ইয়ে দিতে চান, আমি একটু বুলেট পয়েন্ট দেখায় দেই, আপনারা যদি বুলেট পয়েন্ট দিতে চান তাহলে এভাবে লিখে দেন, নেগেটিভ এফেক্টস লাইক সি লেভেল রাইজিং, তারপর নিচে আসবে সি লেভেল রাইজিং এর পরে নিচে আসবে ফ্লাডস, তারপরে নিচের লেভেলে আসবে কি ড্রটস, তারপর কি আসবে মেল্টিং অফ
icebergs in North Pole। ঠিক আছে, তারপর কি হবে? নদী ভাঙন। নদী ভাঙন নিয়ে এখানে কিছু একটা থাকার কথা কি? আচ্ছা, এই যে এগুলো দিই নাই তো, হেভিয়ার প্রিসিপিটেশন, আনইউজুয়াল সিজন চেঞ্জ, হিট ওয়েভ, হয়ে গেল। হেভিয়ার, বুলেট পয়েন্ট দিবেন, একটা একটা করে দিয়ে দিবেন। হেভিয়ার প্রিসিপিটেশন, আনইউজুয়াল, এই যে এখন আমরা আনইউজুয়াল সিজন হয়ে গরমে বসে আছি, আনইউজুয়াল সিজন চেঞ্জেস। আর এটা কি ছিল? আর এটা এখানেই ছিল, unusual season change, heat wave। বাস, বুলেট পয়েন্ট দিয়ে এরকম করে লিখে দিন। দেখেন, আমার কাছে মনে হয় বেশ স্ট্যান্ডার্ড একটা, নিজের লেখা বলে বলছি না, বাট মনে হচ্ছে স্ট্যান্ডার্ড একটা লেখা হইল। ঠিক আছে, এবার 5 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, হাউ ইজ ফার্মিং, এটা একটু উপরে নিয়ে রেখে দিলাম, আচ্ছা নিচে নিয়ে আসি। হাউ ইজ ফার্মিং ইন ডেভেলপিং কান্ট্রিজ গেটিং এফেক্টেড বাই গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ডেভেলপিং কান্ট্রিজে ফার্মিংটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফার্মিং ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ কি? আপনার উৎপাদন কমে যাচ্ছে, শস্য কমে যাচ্ছে, খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। খাদ্যের উৎপাদন কমে গেলে কি হবে? মানে মানুষ খেতে পাবে না, নিম্নবিত্ত মানুষরা দারিদ্র্যের শিকার হবে। এইসব জিনিস আছে কিনা তাহলে আমি খুঁজে বের করি। এই যে এখানে দেখেন, এখানে সার্টেন কাইন্ডস অফ ফুড আইটেমস মে বি স্কার্স, unavailable or more expensive for people to purchase. Many scientists believe it is a result of human behavior, and changing some of this behavior will have a positive effect on climate change and global warming. দেখেন, তাহলে আমরা কি লিখতে পারি? A warmer climate can affect the planet negatively. It could lead to heavier precipitation. আচ্ছা, এখান থেকে দিছি এটা। Farming in developing countries getting affected by global warming. As a result of global warming, আমরা এভাবে লিখি, ফুড স্কারসিটি, চমৎকার, এটাও ভাবে লেখা যায়। আমি যদি এইভাবে লিখি, আমি যদি জিনিসটাকে সাজিয়ে লিখি, তাহলে হবে, এখানে করি, গ্লোবাল ওয়ার্মিং, farming is the largest sector which is affected by global warming. হ্যাঁ, which is affected by global warming. An impact, আচ্ছা, an impact বলবো, তার আগে আমি এভাবে বলতে পারি যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, গ্লোবাল ওয়ার্মিং একটু আগের থেকে, আগের প্রশ্ন থেকে একটু টেনে আনি, কন্টিনিউশনে আনি। গ্লোবাল ওয়ার্মিং causes heavier precipitation, heavier precipitations. Global warming causes heavier precipitation, which hampers heavier precipitations, যেটা কি হ্যাম্পার করে? farming which hampers due time farming, যথাসময়ে, due time cultivation of foods. Another impact, আমি আরেকটা বলি, another impact of global warming is drought. Drought is highly unavoidable, but drought is highly unacceptable for farmers in farming season. আচ্ছা, এর পাশাপাশি ultimately these effects of global warming
ক্যান লিড টু, দেখেন আমি কিন্তু কন্টিনিউশন দিয়ে সাজিয়েছি, ক্যান লিড টু ফুড scarcity for a nation which can damage the food security globally. বৈশ্বিক খাদ্য নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। দেখেন আমি কিন্তু পুরো জিনিসটা একটা সামেশনে, খুব জটিল কিছু করি নাই, খুব বড় কিছু লিখি নাই, কিন্তু পুরো জিনিসটাকে কন্টিনিউশনে লিখে নিয়ে আসছি 5 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা এবার আমরা চলে যাই, হোয়াট ইজ ইউর কি লেসন ফ্রম দ্য টেক্সট। এটা তো আমি বলছি, এটা আপনারা নিজেরা করবেন। দ্য কি লেসন ইজ, আমি মুখে বলছি, এটা আমি লিখবো না। কি লেসন হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাই যে হচ্ছে ক্লাইমেট এবং টেম্পারেচারের, ক্লাইমেট চেঞ্জ এবং টেম্পারেচারের মধ্যে পার্থক্য কি, কিভাবে হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং হয় এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমরা কি কি ধরনের এফেক্ট ফেস করি। তো এইগুলোই হচ্ছে আমাদের প্যাসেজ রাইটিং এর জন্য আমি আপনাদেরকে একটা লাইভ প্যাসেজ সলভ করে দেখালাম, এবং কিভাবে আমার স্ট্র্যাটেজি কি থাকে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা লেখার সময় যে জিনিসগুলো, আমি এটা সবাইকে বলি রিটেনের জন্য, এটা সবাই মানে ভালো করে খেয়াল করবেন, কারণ ব্যাংকে পুরো জিনিসটাই হবে ইংরেজিতে লেখা। আপনারা ক্লজেস, সিম্পল, কমপ্লেক্স এন্ড ক্লজেস, আচ্ছা ক্লজেস দিয়ে সিম্পল হবে না, ক্লজেস দিয়ে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এন্ড নাউন ক্লজ। এগুলো একটু দেখে ফেলবেন রিটেনের জন্য, এগুলো হচ্ছে মুখস্থ করা লাগবে না, কিভাবে লিখছে, কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ লিখে, কিভাবে অ্যাডভার্ব ক্লজ লিখে, কিভাবে নাউন ক্লজ লিখে। এরপর আপনারা কি শিখবেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এগুলো দেখে ফেলবেন খুব দ্রুত, এবং দেখে জাস্ট স্ট্রাকচারটা শিখে নেবেন যে কিভাবে লিখছে, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, সেটা কি, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আচ্ছা এই দুইটা জিনিস রিটেনের জন্য মাস্ট দেখে নেবেন। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আপনাদেরকে একজনের যে ভুলটা দেখতে পেয়েছি টেন্সের স্ট্রাকচার, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আই ড্যান্স, ইউ ড্যান্স, বাট হি ড্যান্সেস, ইংলিশ ইজ এ ব্যাড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরকম করা যাবে না যে আমি নাচি তুমি নাচি কিন্তু সে এতগুলো নাচে কেন, হি ড্যান্সেস, ওরকম আর কি। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জিনিসগুলো সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার গ্রামাটিক্যাল, আপনি গ্রামার কম জানেন কিন্তু যেটুকু জানেন সেটুকু যাতে আপনি সুন্দর মতো কভার করে আসতে পারেন, ওইটা দিয়ে কম জানার মধ্যেও যাতে লিখে আসতে পারেন। এটা থাকবে আমার জন্য আপনাদের জন্য থাকবে শুভকামনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা হচ্ছে যে আমি আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ মাহতাব ভাইকে এত সুন্দর করে ক্লাসটা সম্পূর্ণ করার জন্য। আমরা কিছুক্ষণ কোশ্চেন নিব, আর এই ফাঁকে আপনি আমাদের ওই যে কোর্স সম্পর্কে আরেকটু জাস্ট লাস্ট কিছু বলে দেন। প্যাসেজের টাইটেল দেওয়ার পর আন্ডারলাইন করার বিষয়টা, জাস্ট একটা আন্ডারলাইন করে দেওয়া আর কি, যে নিচে একটা আন্ডারলাইন, নীল কালি দিয়ে একটা আন্ডারলাইন, আমি নিজে নীল কালি দিয়ে একটা আন্ডারলাইন করে দিই, কারণ হচ্ছে একটু দৃষ্টি আকর্ষণ করুক। হ্যাঁ, আর আমি হচ্ছে যে আপনাদের ধরেন আমি যদি কোনো ইনফরমেশন দিই বা ডাটা দিই, সেগুলো সবসময় হচ্ছে আমি চেষ্টা করি একটা ইয়ে দিয়ে দেওয়ার, যে নিচে আন্ডারলাইন করে দেয়, যাতে পরীক্ষক
ওটাতে একটু মনোযোগ দেন যে আমি কি লিখেছি। তো এই জিনিসটা আমার আসলে আপনাদের প্রতিও অনুরোধ থাকবে যে লিখে দেওয়ার। আচ্ছা, এই কয়দিনে খুব ভালো করা যাবে না সম্ভবত ভাই, মোটামুটি ভালো মার্কস পাওয়া যাবে। পরীক্ষা হলে আপনাকে একটা জিনিস করতে হবে, আপনার পারফেকশনের দরকার নেই। আপনি যদি পারফেকশনের পিছনে ছুটতে যান যে আমি খুব ভালো লিখবো, আসলে পরীক্ষা হলে আমি যেটা বললাম যে 200 মার্কের পরীক্ষায় অনেকে দেখা যাবে যে 30-40 মার্ক 30-40 মার্ক হচ্ছে করতে পারেন না, শেষ করে আসতে পারেন না। তারা আসলে এই ব্যাপারে মানে টাইম ম্যানেজমেন্টের কারণে। কিন্তু আপনি যদি নর্মাল সুন্দর সুন্দর সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আপনি ধরেন 2 পেজ 2.5 পেজ করে সবকিছু মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক রেখে আপনি আপনার কথাগুলো লিখে আসতে পারেন, আপনি রিটেনে ডাক পাবেন। ঠিক আছে, মোটামুটি লিখে আসবেন। কি প্যারাসিস রিটেন, প্যারাসিস মানে বুঝলাম না। নেওয়ার চেষ্টা করব। ওই যে ফোকাস রাইটিং এর ব্যাপারে যদি বলেন বা প্রিসিসের কথা যদি বলেন, আমি ভবিষ্যতে চেষ্টা করব যে আপনাদের জন্য কি ব্যবস্থা করা যায় আসলে। ঠিক আছে, তাহলে মোটামুটি সব কোশ্চেনই আমরা অ্যান্সার করলাম। তাহলে মাতাব ভাই আজকের মতন বিদায় নেই। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আপনারা শেষ কোনো কথা থাকলে ভাই। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে হচ্ছে জয়েন করার জন্য। আর আপনাদের সবার জন্য শুভকামনা। একটা পরীক্ষার প্রিলিমিনারি টিকা আসলে আপনাদের প্রস্তুতি ঠিক পথেই আছে চাকরি পাওয়ার। তো আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করবেন আর হচ্ছে যে আমাদের সাথে থাকবেন। তাহলে আশা করি হচ্ছে যে আমরা আপনাদেরকে ভিক্টরসের, আমরা যারা আছি ভিক্টরসের মেন্টর প্যানেল, আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে আমরা যাতে মানে সাহায্য করতে পারি, আমাদের এটাই হচ্ছে চাওয়া। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে এই বলে আমি আজকে ধন্যবাদ মাতাব ভাই। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা কোর্সের ব্যাপারে জানতে চান আমাদের পেজে মেসেজ দিলেই হবে, দেয়া আছে সবকিছু, জানবেন। ওকে, শুভরাত্রি।